পৃষ্ঠা 23। 28। শিখনের সঙ্গে কল্পনার সম্পর্ক আলোচনা করো। শিখনের সঙ্গে কল্পনার সম্পর্ক। শিখন ও কল্পনা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। শিখন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ নতুন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে। অন্যদিকে কল্পনা হলো মনের একটি সৃজনশীল ক্ষমতা যা মানুষকে নতুন ধারণা তৈরি করতে ও শেখার বিষয়গুলিকে গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করে। কল্পনা শিখনকে আরও কার্যকর, আকর্ষণীয় ও ফলপ্রসূ করে তোলে। নিচে শিখনের সঙ্গে কল্পনার সম্পর্ক আলোচনা করা হলো। 1. শিখনের অনুপ্রেরণা হিসেবে কল্পনা। কল্পনার মাধ্যমে শিক্ষার্থী শেখার প্রতি আগ্রহী হয়। কল্পনা শক্তির মাধ্যমে সে নতুন বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করে এবং নতুন জিনিস শেখার প্রতি উৎসাহিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা যখন মহাকাশ সম্পর্কে পড়ে তখন তারা কল্পনার মাধ্যমে গ্রহ, নক্ষত্র বা কৃষ্ণ গহ্বরের চিত্র মনের মধ্যে গঠন করতে পারে। এতে তাদের শিখন আরও প্রাণবন্ত হয়। 2. কল্পনা শিখনকে আকর্ষণীয় ও সহজ করে তোলে। শুধু মুখস্থ বিদ্যার পরিবর্তে কল্পনার সাহায্যে শেখার বিষয়গুলিকে সহজ ও বোধগম্য করে তোলা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি ইতিহাস পড়ানোর সময় শিক্ষক শিক্ষার্থীদের চোখ বন্ধ করে সেই সময়ের সমাজ ব্যবস্থা কল্পনা করতে বলেন, তাহলে তারা বিষয়টি আরও সহজে বুঝতে পারবে। 3. সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানে সহায়ক। শিখনের অন্যতম লক্ষ্য হল সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো। কল্পনা শক্তির সাহায্যে শিক্ষার্থীরা নতুন দৃষ্টিভঙ্গিতে সমস্যা সমাধানের পথ খুঁজে পায়। উদাহরণস্বরূপ বলা যায়, গণিত বা বিজ্ঞানের সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের উপর নতুন উপায় খুঁজতে হয় যা কল্পনা শক্তির সাহায্যেই সম্ভব। 4. বিমূর্ত ধারণা শেখার সহায়ক। অনেক সময় শিখনের বিষয়বস্তু খুব বিমূর্ত হয় যা সরাসরি উপলব্ধি করা কঠিন। কল্পনার সাহায্যে এই সব ধারণা শিক্ষার্থীদের মনে স্পষ্ট হয়ে ওঠে। উদাহরণ হিসেবে বলা যায়, পদার্থ বিজ্ঞানের আপেক্ষিকতা তত্ত্ব বা রসায়নের পরমাণু গঠনের বিষয়গুলি শিক্ষার্থীরা কল্পনার মাধ্যমে সহজে বুঝতে পারে। 5. সৃজনশীল শিক্ষা কল্পনার উপর নির্ভরশীল। শিল্প, সাহিত্য, সঙ্গীত, স্থাপত্য সহ বিভিন্ন সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে কল্পনার ভূমিকা অপরিসীম। উদাহরণ হিসেবে বলা যায়, একজন চিত্রশিল্পী যখন নতুন একটি ছবি আঁকেন তখন তার শেখা রং তত্ত্ব, আকার ও নকশার ধারণার সঙ্গে কল্পনা মিশে যায়। পৃষ্ঠা 24। 6. ভাষা শেখায় কল্পনার ভূমিকা। ভাষা শেখার সময় কল্পনার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্প, কবিতা, উপন্যাস পড়ার সময় কল্পনার সাহায্যে পাঠক চরিত্র, পরিবেশ ও ঘটনার দৃশ্যায়ন করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, শিশুদের গল্প বলা হলে তারা কল্পনার মাধ্যমে চরিত্রগুলির রূপ ও পরিবেশ তৈরি করতে পারে, যা তাদের ভাষা শেখার দক্ষতা বৃদ্ধি করে। 7. আবিষ্কার উদ্ভাবনের জন্য প্রয়োজনীয়।
শিখন কেবল বিদ্যমান জ্ঞানের পুনরাবৃত্তি নয়, বরং নতুন কিছু সৃষ্টি করার প্রক্রিয়া। কল্পনা ছাড়া কোনো কোনো আবিষ্কার বা উদ্ভাবন সম্ভব নয়। উদাহরণ হিসেবে বলা যায়, নিউটন আপেলের পতন দেখে মহাকর্ষ বলের ধারণা কল্পনা করেছিলেন, যা ছিল বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার। 8. ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় কল্পনার ভূমিকা। আগামী দিনে শিখন আরও কল্পনা নির্ভর হবে। প্রযুক্তির উন্নতির সঙ্গে ভার্চুয়াল রিয়েলিটি (VR), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও গেম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কল্পনার সাহায্যে শিক্ষাকে আরও কার্যকর করবে। উদাহরণ হিসেবে বলা যায়, শিক্ষার্থীরা VR-এর মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক স্থান বা বিজ্ঞান গবেষণাগার ঘুরে দেখতে পারবে, যা তাদের শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। মন্তব্য: উপযুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে শিখন ও কল্পনা একে অপরের পরিপূরক। কল্পনার মাধ্যমে শিখন আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর হয়ে ওঠে। তাই শিক্ষা ব্যবস্থায় কল্পনার সঠিক প্রয়োগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে শিক্ষার্থীরা নতুন চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। 29. কল্পনার সঙ্গে অন্যান্য মানসিক প্রক্রিয়ার সম্পর্ক আলোচনা করো। কল্পনার সঙ্গে অন্যান্য মানসিক প্রক্রিয়ার সম্পর্ক। কল্পনা মানব মনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের চিন্তা, আবেগ, আচরণ এবং মনস্তাত্ত্বিক বিকাশের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। কল্পনা এককভাবে কাজ করে না, বরং এটি অন্য অনেক মানসিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত থাকে। নিম্নে কল্পনার সাথে অন্যান্য মানসিক প্রক্রিয়ার সম্পর্ক আলোচনা করা হলো। 1. মনস্তাত্ত্বিক অবস্থা। কল্পনা এবং মনস্তাত্ত্বিক অবস্থা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মনস্তাত্ত্বিক অবস্থা যেমন স্মৃতি, চিন্তা, বিশ্লেষণ এবং বিচার কল্পনা তৈরি করতে সহায়ক হয়। পাশাপাশি কল্পনা আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা কোনো পরিস্থিতি সম্পর্কে চিন্তা করি, আমাদের কল্পনা সেই পরিস্থিতির সাথে সম্পর্কিত তথ্য পুনঃপ্রতিষ্ঠা করে, যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। 2. আবেগ। কল্পনা আমাদের আবেগের সাথে সরাসরি সম্পর্কিত। কোনো পরিস্থিতি বা ঘটনা সম্পর্কে কল্পনা করলে আমাদের মনের ভিতর আবেগের সঞ্চালন ঘটে, যা সুখ, দুঃখ, উদ্বেগ বা খুশির অনুভূতি তৈরি করতে পারে। একজন ব্যক্তি যদি ভবিষ্যৎ সম্পর্কে একটি সুখী ও সফল কল্পনা করে, তবে সে আনন্দিত হতে পারে। আবার সেই ব্যক্তি যদি একটি নেতিবাচক কল্পনা করে, তাহলে উদ্বেগ বা দুঃখবোধ সৃষ্টি হতে পারে। 3. মনোযোগ। কল্পনা এবং মনোযোগের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যখন আমরা কোনো কিছু কল্পনা করি, তখন তা আমাদের মনোযোগের একটি বিশেষ বিষয়ে কেন্দ্রীভূত করে। এর মাধ্যমে আমরা বিশেষ কোনো চিন্তা বা দৃশ্যের প্রতি মনোযোগ নিবদ্ধ করি। যখন একজন ছাত্র পরীক্ষার প্রস্তুতির জন্য কল্পনা করে, তখন সে তার মনোযোগ সেই কল্পিত পরিস্থিতি বা বিষয়ের প্রতি কেন্দ্রীভূত করে, যা তার প্রস্তুতিকে আরও কার্যকরী করতে সাহায্য করে। 4. সমস্যার সমাধান। কল্পনা সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে। আমরা যখন কোনো সমস্যার মুখোমুখি হই, তখন কল্পনা আমাদের বিভিন্ন সম্ভাব্য সমাধান করতে সহায়তা করে। এটি আমাদের চিন্তা ভাবনা প্রসারিত করতে বা নতুন উপায় খুঁজে পেতে সাহায্য করে। গণিতের একটি সমস্যার সমাধান করতে হলে শিক্ষার্থীরা কল্পনা করে নানা উপায় অনুসন্ধান করতে পারে, যা তাদের সমস্যার সমাধান বের করতে সাহায্য করে। 5. স্মৃতি। কল্পনা এবং স্মৃতির মধ্যে একটি জটিল সম্পর্ক রয়েছে।
কল্পনা স্মৃতির উপর নির্ভরশীল, কারণ স্মৃতির মধ্যে জমে থাকা তথ্য এবং অভিজ্ঞতা থেকেই কল্পনা তৈরি হয়। আবার কল্পনা আমাদের স্মৃতি পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য সহায়ক হতে পারে। যখন আমরা একটি পুরনো ঘটনা বা অভিজ্ঞতা কল্পনা করি, তখন এটি আমাদের স্মৃতিকে জাগিয়ে তোলে এবং আমরা সেই মুহূর্তগুলি মনে করতে পারি। 6. সৃজনশীলতা। কল্পনা সৃজনশীলতার এক অপরিহার্য অংশ। সৃজনশীলতার মূল ভিত্তি হল নতুন এবং অপ্রচলিত ধারণা সৃষ্টি করা, এবং এটি কল্পনা ছাড়া সম্ভব নয়। কল্পনা নতুন ধারণা এবং চিন্তা তৈরি করতে সহায়ক হয়, যা আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে। একজন চিত্রশিল্পী যখন তার শিল্পকর্ম তৈরি করে, তখন তার কল্পনা তাকে নতুন এবং অনন্য ধারণা তৈরি করতে সহায়তা করে, যার মধ্য দিয়ে তার সৃজনশীলতা প্রকাশ পায়। 7. ব্যক্তিত্বের বিকাশ। কল্পনা আমাদের মানসিক এবং সামাজিক বিকাশে সাহায্য করে। এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, অভ্যাস এবং লক্ষ্য স্থির করতে সহায়ক হতে পারে। কল্পনা মানুষের ব্যক্তিত্বের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ব্যক্তি যদি তার ভবিষ্যতের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কল্পনা করে, তবে সেই কল্পনা তার ব্যক্তিত্ব গঠন করতে সহায়ক হতে পারে, যেমন আত্মবিশ্বাস, মনোভাব এবং কাজের প্রতি আগ্রহ। 8. নৈতিক সিদ্ধান্ত গ্রহণ। কল্পনা নৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কল্পনা একটি পরিস্থিতির বিভিন্ন ফলাফল কল্পনা করে, যা নৈতিক সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে। এটি আমাদের ভালো মন্দ এবং ঠিক ভুলের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। যখন কেউ কল্পনা করে যে তার সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে, তখন সে তার নৈতিক চিন্তাভাবনা শক্তিশালী করে এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মন্তব্য: উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে কল্পনা অন্যান্য মানসিক প্রক্রিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পৃষ্ঠা 25। 30. শিশুদের মধ্যে কল্পনা বিকাশের উপায়গুলি লেখো। শিশুদের মধ্যে কল্পনা বিকাশের উপায়। কল্পনা একটি শক্তিশালী মানসিক প্রক্রিয়া, যা শিশুদের সৃজনশীলতা এবং বুদ্ধির বিকাশে সাহায্য করে। শিশুর কল্পনা শক্তি উন্নত করতে কিছু কার্যকরী উপায় রয়েছে, যেগুলি তাদের মেধার বিকাশে সহায়ক হতে পারে। নিচে কিছু উপায় উল্লেখ করা হলো। 1. গল্প শোনা এবং গল্প বলা। শিশুদের কল্পনা শক্তি উন্নত করতে গল্প শোনানো এবং তাদের গল্প বলা শেখানো অত্যন্ত কার্যকর। গল্পের মধ্যে নানা রকম চরিত্র, ঘটনা এবং পরিস্থিতি থাকে, যা শিশুকে কল্পনা করতে সাহায্য করে। শিশুদের প্রতিদিন একটি নতুন গল্প শোনালে তারা গল্পের চরিত্র ও ঘটনা কল্পনা করতে পারে, যা তাদের চিন্তাশক্তি এবং সৃজনশীলতা বাড়ায়। 2. বিভিন্ন খেলায় অংশগ্রহণ। খেলাধুলো এবং সৃজনশীল গেমস শিশুর কল্পনা শক্তি বিকাশের জন্য অত্যন্ত উপকারী। শিশুদের বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত, যেখানে তারা নতুন নতুন পরিস্থিতি এবং চরিত্র কল্পনা করতে পারে। ব্লক দিয়ে বাড়ি তৈরি করা বা সাজানোর খেলা, রোল প্লে গেমস ব্র্যাকেটে যেমন ডাক্তারের খেলা, শিশুদের কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে। 3. ছবি আঁকা ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ। শিশুদের ছবি আঁকা এবং সৃজনশীল অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিলে তাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়। এটি তাদের চিন্তাভাবনা এবং নিজস্ব অভিব্যক্তি প্রকাশে সহায়তা করে। শিশুদের ছবি আঁকতে দেওয়া, যেখানে তারা কল্পনা করে একটি দৃশ্য বা চরিত্র তৈরি করে, তাদের কল্পনা শক্তি বিকশিত হয়। 4. বিভিন্ন প্রকৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে সময় কাটানো।
প্রকৃতির মধ্যে শিশুদের জন্য নানা ধরনের উৎসাহ এবং অনুপ্রেরণা লুকিয়ে থাকে। প্রকৃতির বিভিন্ন উপাদান ব্র্যাকেটে পশু পাখি, গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, ফুল ফল ইত্যাদি এর সঙ্গে সময় কাটালে শিশুদের কল্পনা বিকশিত হয়, কারণ তারা পরিবেশ, পশু পাখি এবং প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে ভাবতে শেখে। বাগানের গাছপালা, ফুল, পাখি বা আকাশের পরিবর্তন দেখে শিশুদের কল্পনা শক্তি বৃদ্ধি পায় এবং তারা নতুন কিছু চিন্তা করতে শেখে। 5. সিনেমা, কার্টুন বা অ্যানিমেশন দেখা। শিশুদের জন্য নির্মিত সিনেমা, কার্টুন বা অ্যানিমেশন তাদের কল্পনা শক্তি বাড়াতে সহায়ক হতে পারে। এই ধরনের ভিজুয়াল মিডিয়া তাদের কল্পনায় নতুন মাত্রা যোগ করতে সাহায্য করে। একাধিক কাল্পনিক চরিত্র বা রঙিন দৃশ্য দেখা শিশুর কল্পনা শক্তি বাড়িয়ে দেয়, কারণ তারা নিজেরাই সেই দৃশ্যগুলি কল্পনা করতে পারে। মন্তব্য: শিশুদের মধ্যে কল্পনা শক্তি বিকাশের জন্য উপরের উল্লিখিত উপায়গুলি অত্যন্ত কার্যকরী। কল্পনা শুধু শিশুর মানসিক বিকাশে সহায়ক নয়, এটি তাদের সৃজনশীল চিন্তাভাবনা এবং আবেগিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই উপায়গুলি শিশুদের স্বাভাবিক বিকাশে সহায়তা করতে পারে এবং তাদের ভবিষ্যতের সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানে সক্ষম হয়। 31. কল্পনার নেতিবাচক দিক ও সীমাবদ্ধতা আলোচনা করো। কল্পনার নেতিবাচক দিক ও সীমাবদ্ধতা। কল্পনা মানব জীবনের একটি অমূল্য অংশ। তা সত্ত্বেও এর কিছু নেতিবাচক দিক এবং সীমাবদ্ধতা রয়েছে। কল্পনার অতি ব্যবহারে কিছু সময় ব্যক্তির বাস্তবতা থেকে বিচ্যুতি ঘটতে পারে এবং এর বিভিন্ন প্রভাবও পড়তে পারে। এখানে কল্পনার নেতিবাচক দিক ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হলো। 1. বাস্তবতা থেকে বিচ্যুতি। কল্পনা অতিরিক্ত ব্যবহারের ফলে বাস্তবতা থেকে বিচ্যুতি ঘটতে পারে। যদি কোনো ব্যক্তি কল্পনা করতেই বেশি সময় কাটায়, তবে সে তার আসল জগৎ, কাজ বা দায়িত্বগুলি থেকে দূরে চলে যেতে পারে। এর ফলে ব্যক্তি বাস্তব জীবনের সমস্যাগুলির সমাধান করার পরিবর্তে কল্পনার জগতে হারিয়ে যেতে পারে। কেউ যদি দীর্ঘ সময় ধরে কল্পনা করে, তবে তার বাস্তব জীবন এবং কর্মজীবনের প্রতি আগ্রহ কমে যেতে পারে, যা তার উৎপাদনশীলতা বা কার্যকারিতা কমিয়ে দিতে পারে। 2. অপ্রাসঙ্গিক বা অবাস্তব চিন্তার সৃষ্টি। কল্পনা অনেক সময় অপ্রাসঙ্গিক বা অবাস্তব চিন্তা সৃষ্টি করতে পারে, যা বাস্তব জীবনে কার্যকরী নয়। যখন ব্যক্তি কল্পনাকে বাস্তবতা হিসাবে গ্রহণ করে, তখন তা তাকে ভুল পথে পরিচালিত করতে পারে। এর ফলে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ হতে পারে যা বাস্তব জীবন বা পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। একটি শিক্ষার্থী যদি তার কল্পনায় পরীক্ষায় সর্বোচ্চ ফল পায়, তবে সে প্রয়োজনীয় প্রস্তুতির দিকে মনোযোগ না দিয়ে সময় নষ্ট করতে পারে, যার ফলস্বরূপ তার পরীক্ষায় ব্যর্থতার কারণ হতে পারে। 3. উদ্বেগ ও অবসাদ সৃষ্টি। কল্পনা অতিরিক্ত বা নেতিবাচকভাবে ব্যবহৃত হলে উদ্বেগ বা অবসাদ সৃষ্টি হতে পারে। যদি কেউ বারবার তার চিন্তা বা সমস্যাগুলি কল্পনায় দেখেন, তবে তা মনের মধ্যে নেতিবাচক চিন্তা ও উদ্বেগ তৈরি হতে পারে, যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদি কেউ তার সমস্যার সমাধান পেয়ে কল্পনা করে, তবে তা তার উদ্বেগ বাড়াতে পারে ও চাপের সৃষ্টি হতে পারে, যা মানসিক স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। 4. অবাস্তব প্রত্যাশার সৃষ্টি। কল্পনা কখনো কখনো এমন অবাস্তব প্রত্যাশা সৃষ্টি
করতে পারে যা বাস্তব জীবনের পরিস্থিতি বা সম্ভাবনা অনুসারে অসম্ভব। এই ধরনের কল্পনা শক্তি ব্যক্তিকে হতাশ করতে পারে যখন তার কল্পিত পরিস্থিতি বাস্তবে রূপান্তরিত হতে পারে না। কেউ যদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে খুব বেশি কল্পনা করে, যেমন অত্যন্ত ধনী হওয়া বা বিশাল ক্ষমতার অধিকারী হওয়া, তবে যখন বাস্তবতা ভিন্ন হয় তখন হতাশা ও মনে অবসাদ সৃষ্টি হতে পারে। 5. অকার্যকর সময় ব্যয়। কল্পনা কখনো কখনো অকার্যকর সময় ব্যয়ের কারণে হতে পারে। যখন ব্যক্তি তার সময় কল্পনায় ব্যয় করে এবং বাস্তব জীবন বা গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগ দেয় না, তখন তার উন্নতি বা সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। একজন শিক্ষার্থী যদি তার সময় অবাস্তব কল্পনায় ব্যয় করে এবং পড়াশোনার দিকে মনোযোগ না দেয়, তবে তার একাডেমিক পারফরম্যান্স খারাপ হতে পারে। পৃষ্ঠা 26। 6. নিঃসঙ্গতা বা একাকিত্বের শিকার। কল্পনা অতিরিক্তভাবে ব্যবহৃত হলে কিছু মানুষ নিজের কল্পনার জগতে এত বেশি মগ্ন হয়ে যায় যে তারা বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি তাদের নিঃসঙ্গতা বা একাকিত্বের অনুভূতি বাড়িয়ে দিতে পারে, কারণ তারা সমাজ বা বাস্তবের সাথে সংযোগ হারাতে পারে। কেউ যদি দীর্ঘ সময় কল্পনায় মগ্ন থাকে এবং বাস্তব জীবনের সামাজিক সম্পর্ক গড়ে না তোলে, তবে সে একাকিত্বের শিকার হতে পারে। 7. সৃজনশীলতায় সীমাবদ্ধতা। যদিও কল্পনা সৃজনশীলতার একটি অবিচ্ছেদ্য অংশ, তবুও কখনো কখনো এটি সীমাবদ্ধ হতে পারে। এক্ষেত্রে কল্পনার অতিরিক্ত ব্যবহারের ফলে ব্যক্তি একটি সংকীর্ণ ধারণা বা দৃষ্টিভঙ্গি নিয়ে জড়িয়ে পড়তে পারে, যা তার সৃজনশীলতা এবং উদ্ভাবন ক্ষমতা সীমিত করতে পারে। একজন শিল্পী যদি তার কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং নতুন ধারণা খোঁজার পরিবর্তে একই ধরনের শিল্পকর্ম তৈরি করতে থাকে, তবে তার সৃজনশীলতায় স্থবিরতা তৈরি হতে পারে। মন্তব্য: কল্পনা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপাদান হলেও এর অতিরিক্ত বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। বাস্তবতা থেকে বিচ্যুতি, অবাস্তব প্রত্যাশা, উদ্বেগ এবং একাকিত্বের মতো নেতিবাচক দিকগুলির সাথে এর সম্পর্ক থাকতে পারে। তাই কল্পনা এবং বাস্তবতার মধ্যে একটি সুষম সমন্বয় গড়ে তোলা গুরুত্বপূর্ণ, যাতে এর উপকারিতা সর্বাধিক এবং নেতিবাচক প্রভাব কমানো যায়। 32. শিক্ষায় কল্পনার ভূমিকা লেখো। শিক্ষায় কল্পনার ভূমিকা। মানব মস্তিষ্কের বিকাশ ও শিক্ষার ক্ষেত্রে কল্পনার গুরুত্ব অপরিসীম। কল্পনা শুধু সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক নয়, বরং এটি শিক্ষার্থীদের ধারণা গঠনের, সমস্যা সমাধানের এবং নতুন জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে সহজ করে তোলে। নিচে শিক্ষায় কল্পনার ভূমিকা আলোচনা করা হলো। 1. বাস্তব জীবনের সঙ্গে সংযুক্তকরণ। কল্পনা শিক্ষার্থীদের শেখায় অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে। এটি নতুন ধারণা ও তত্ত্বকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায়, ইতিহাসের ঘটনা কল্পনা করে চিন্তা করলে তা আরও স্পষ্টভাবে বোঝা যায়। 2. সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ। কল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন ধারণা তৈরি করতে পারে। বিজ্ঞানের গবেষণা, সাহিত্য রচনা, শিল্পকলার মতো সৃজনশীল ক্ষেত্রগুলির বিকাশ কল্পনার উপর নির্ভরশীল। 3. সমস্যা সমাধানে সাহায্যকারী। কল্পনা শক্তি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিকল্প সমাধান করতে সহায়তা করে। এটি সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি করে। 4.
উপভোগ্য বিষয় গঠন। একঘেয়ে পড়াশোনার পরিবর্তে কল্পনা শক্তির ব্যবহার শিক্ষাকে আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলে। কল্পনার মাধ্যমে গল্প বলার কৌশল, নাটক, অভিনয় ইত্যাদির মাধ্যমে শিক্ষাদান কার্যকর হয়। 5. গভীর ও দীর্ঘস্থায়ী সংরক্ষণ সহায়ক। কল্পনা শিক্ষার্থীদের মনে শেখার বিষয়গুলি দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করতে সাহায্য করে। কল্পনার মাধ্যমে শিখন হলে তথ্য মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। 6. আত্মবিশ্বাস বৃদ্ধি। কল্পনা শক্তি উন্নত হলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়, কারণ তারা নতুন কিছু কল্পনা করতে এবং সৃজনশীলভাবে প্রকাশ করতে সক্ষম হয়। 7. মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা। শিক্ষার বিভিন্ন পর্যায়ে কল্পনা শিক্ষার্থীদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি তাদের শেখার প্রতি আগ্রহ বজায় রাখতে সহায়তা করে। মন্তব্য: শিক্ষায় কল্পনার ভূমিকা অনস্বীকার্য। এটি শুধু শেখার একটি মাধ্যম নয়, বরং এটি শিক্ষাকে আরও অর্থবহ, গভীর এবং আকর্ষণীয় করে তোলে। তাই শিক্ষা ব্যবস্থায় কল্পনার সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের ক্ষমতা বৃদ্ধি করতে পারে। 33. মনোযোগ কাকে বলে? মনোযোগের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। মনোযোগ অবয়ববাদী মনোবিদের মতে চেতনার কেন্দ্রীভূতকরণই হল মনোযোগ। আধুনিক মনোবিদদের মতে কোনো বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করার দৈহিক মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। তত্ত্বানুযায়ী মনোযোগ হল শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মনোযোগের প্রকৃতি বা স্বরূপ। মনোযোগ হল শিখনের একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। যে কোনো ধরনের শিখনের ক্ষেত্রে মনোযোগের প্রয়োজন হয়। মনোযোগের স্বরূপ বা প্রকৃতি নিচে আলোচনা করা হলো। 1. সংরক্ষণ বা ধারণ। মনোযোগ হল সংরক্ষণের বা ধারণের একটি গুরুত্বপূর্ণ শর্ত। আমরা যে বিষয়ের প্রতি মনোযোগ দিই সেই বিষয়টি আমাদের মনের গভীরে রেখাপাত করে। অন্যান্য সব শর্ত সঠিক অবস্থায় থাকা সত্ত্বেও কেবলমাত্র যথাযথভাবে মনোযোগ না দেওয়ার ফলে আমরা অনেক বিষয়ে মনের মধ্যে ধারণ করতে বা সংরক্ষণ করতে পারি না। 2. ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া। মনোযোগ একটি ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়াটিকে একটি বিশেষ দিকে চালিত করতে হয়। 3. নির্বাচনধর্মী প্রক্রিয়া। মনোযোগ নির্বাচনধর্মী প্রক্রিয়া। আমাদের চারপাশে অনেক কিছু ছড়িয়ে আছে, আমরা তাদের মধ্যে থেকে একটিকে নির্বাচন করে মনোযোগী হই। 4. ক্ষেত্র সীমিত ও সংকীর্ণ। মনোযোগের ক্ষেত্র খুবই সীমিত এবং সংকীর্ণ, কারণ একই সময়ে মাত্র একটি বিষয়ে মনোযোগ দেওয়া যায়। 5. অস্থির ও সঞ্চারণশীল। মনোযোগ হল অস্থির ও সঞ্চারণশীল। মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়। পৃষ্ঠা 27। 6. দৈহিক পরিবর্তন। মনোযোগের সময় দৈহিক পরিবর্তন ঘটে। আমার যার প্রতি মনোযোগী হই সেই দিকে আমাদের দৃষ্টি ও শ্রবণ আকৃষ্ট হয়। 7. নির্ধারক বিশিষ্ট। সাধারণভাবে মনোযোগের দু ধরনের নির্ধারক আছে, বস্তুগত ও ব্যক্তিগত। বস্তুগত নির্ধারককে মনোযোগের কারণ বস্তুর মধ্যে নিহিত থাকে, যেমন বস্তুর আকার, অভিনবত্ব ইত্যাদি। ব্যক্তিগত নির্ধারকগুলি ব্যক্তির মধ্যেই অবস্থান করে, যেমন আগ্রহ, চাহিদা, প্রেষণা ইত্যাদি। 8. দ্বিস্তর বিশিষ্ট। মনোযোগের দুটি স্তর আছে, কেন্দ্রীয় স্তর এবং প্রান্তীয় স্তর। রেখাচিত্রের মাধ্যমে এই স্তর দুটি দেখানো হলো।
দুটি সার্কেল দেওয়া আছে। ভেতরের সার্কেলটিকে বলে কেন্দ্রীয় স্তর, বাইরের সার্কেলটিকে বলে প্রান্তীয় স্তর। মনোযোগ কেন্দ্রীয় থেকে প্রান্তীয় স্তরে যায়, আবার প্রান্তীয় থেকে কেন্দ্রীয় স্তরে আসে। মন্তব্য: কোনো কিছু জানতে গেলে, করতে গেলে বা অনুভব করতে হলে মনোযোগের প্রয়োজন হয়। তাই কোনো কোনো মনোবিদ মনোযোগকে সচেতন প্রক্রিয়ার হৃদয় রূপ হিসেবে ব্যাখ্যা করেছেন।